আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, সহকারী শিক্ষক, RRF সেকেন্ডারি স্কুল, RRF খুলনা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং সেই সঙ্গে RRF SS অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে যে পরিস্থিতি, তাতে তোমাদের ঘরে বসে পাঠদান সম্পন্ন করাই বাঞ্ছনীয়। এ কারণে তোমাদের মাঝে আমরা আবারও হাজির হয়েছি। তো আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে আমাদের বাংলা বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু দেখো, বর্ণের উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নামকরণ করা হয়। যেমন এখানে অ, আ, অ, ক, খ, গ, ঘ, উ, হ। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো কণ্ঠ বা জিহ্বা মূল, অর্থাৎ জিহ্বার গোড়া। তাই এই বর্ণগুলোর নাম হলো কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। এরপর খেয়াল করো, রস্বই, দীর্ঘই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, অন্তর্জ, অন্তস্তীয়, তালব্য স। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো তালু। এ কারণে এর উচ্চারণ স্থান অনুসারে এই বর্ণগুলোর নাম হলো তালব্য বর্ণ। এরপর আসো, রস্য উ, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলোর উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা ব্যবহৃত হয়। দেখো, রস্য উ উচ্চারণের সময় ঠোঁটটা অপেক্ষাকৃত গোলাকৃত হয়ে যায়। এই কারণে এর উচ্চারণ স্থান হলো ওষ্ঠ বর্ণ, অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটো মিলে এটা ওষ্ঠ আর অধর দুটো মিলে এই ঠোঁটের যে ব্যবহার হয়। এবং প, ফ, ব, ভ, ম এই বর্ণগুলো উচ্চারণের সময়ও তোমার ওষ্ঠের ব্যবহার হয়, কারণে এগুলোর উচ্চারণ স্থান ওষ্ঠ এবং এই বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। এরপর আসো, রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, র, রহ, মূর্ধন্য স। এই বর্ণগুলোর উচ্চারণ মূর্ধা। মূর্ধা অর্থাৎ আমরা আয়নার সামনে যে তোমরা গাল হা করে উঁচু করে যে শক্ত উপরের যে শক্ত স্থানটা, ওটাকে বলা হয় মূর্ধা। ওই মূর্ধায় এই বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বা ওই মূর্ধায় স্পর্শ করে। এ কারণে এই বর্ণগুলোর উচ্চারণ স্থান মূর্ধা এবং উচ্চারণ স্থান অনুসারে এই বর্ণের নাম মূর্ধন্য বর্ণ। এরপর আসো এ, ওই। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু, অর্থাৎ এ, ওই এটা উচ্চারণ করতে গেলে যেমন কণ্ঠ লাগছে তেমনি তালুর ও সঙ্গে লাগছে, যার কারণে এই বর্ণের নাম হলো তালব্য বর্ণ। এরপর হচ্ছে ও, ও। ও আর ও উচ্চারণ করতে কণ্ঠ এবং ওষ্ঠ, ও, ও ঠোঁটটা গোলাকৃত হয়ে যায়, কারণে এটা কণ্ঠ এবং ওষ্ঠ দুটোরই ব্যবহার হচ্ছে, যার কারণে এর মিলিত নাম হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। এরপর খেয়াল করো, ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো দন্ত, অর্থাৎ দাঁত। দাঁতের যে কোনো স্পর্শে এগুলো এই বর্ণগুলো উচ্চারিত হয়, এই কারণে এই বর্ণগুলোর নাম হলো দন্ত বর্ণ। তোমাদের আমি বিস্তারিত ক্লাসে যখন ক্লাস ছিল তখন আলোচনা করেছিলাম, তারপরও আবার আমরা একটু রিভিশনে আসছি, এ কারণে তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। বর্ণের উচ্চারণ প্রকৃতি কিন্তু আবার কয়েক ধরনের হয়। যেমন সাধারণত আমরা দু ধরনের উচ্চারণটা খেয়াল করি, একটা হলো স্বাভাবিক উচ্চারণ আর একটা হলো সংবৃত উচ্চারণ, বা অনেক সময় এটা বিকৃত, কিন্তু বিকৃত আসলে বলা ঠিক না, এটা সংবৃত উচ্চারণ। তো স্বাভাবিক উচ্চারণ এবং সংবৃত উচ্চারণ নিয়ে এবার আমরা আলোচনা করব, যে বর্ণের উচ্চারণ সাধারণত দুই প্রকার। আমি এগুলো মুছে দিই।
সংবৃত এবং স্বাভাবিক এবং সংবৃত। যেমন আমরা অ বর্ণের উচ্চারণে আসি, অ এর একটা হলো স্বাভাবিক, স্বাভাবিক উচ্চারণ। অ এর স্বাভাবিক উচ্চারণ যেমন আমরা যদি বলি অজ, অকাল, অনেক, কথা, কথা, অটা কিন্তু উচ্চারিত হচ্ছে, যেমন অজ, অজ, অজগর, অজগর। আবার এখানে দেখো আছে যদি বলি কথা, খেয়াল করো কথা। এখন এখানে মনে হবে যে এখানে অটা কোথায়, ক একটা বর্ণ, ক ব্যঞ্জন বর্ণ, এর সঙ্গে অবশ্যই স্বরবর্ণ, কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তো এর সঙ্গে আছে ক, ক এর সাথে অ আছে, কথা, অটা কিন্তু আসছে, তোমরা উচ্চারণ করে দেখো, কথা। তাহলে অজ, অজগর, কথা এগুলো হলো তোমার কি স্বাভাবিক উচ্চারণ। আরো এছাড়াও আরো উদাহরণ আছে। এরপরে দেখো যদি বলি অ এর যদি বলি সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ, অ এর সংবৃত উচ্চারণটা কেমন হবে, এটা সেটা ও এর মতো হয়ে যাবে, অ এর সংবৃত উচ্চারণ ও এর মতো হবে, ও এর মতো হবে, ও এর মতো। কেমন, যদি আমরা বলি অতি, অতি বানানটা দেখো, খেয়াল করো, বানানটা কিন্তু অ তয় রস্যি, কিন্তু আমরা উচ্চারণ করার সময় কি বলছি, অতি, ও হয়ে যাচ্ছে, অটা ও এর মতো উচ্চারিত হচ্ছে, এই কারণে এর উচ্চারণটাকে বলা হয় কি সংবৃত উচ্চারণ। যদি বলি অভিধান, অভিধান, অভিধান কিন্তু আমরা বলি না, আমরা উচ্চারণ করার সময় বলি অভিধান, এ কারণে এটার উচ্চারণ সংবৃত, অ এর সংবৃত উচ্চারণ। এরকম আরো আছে সুমতি, মৌন, মৃগ, অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণে তোমরা খেয়াল করবে কোনোটা স্বাভাবিক হচ্ছে, কোনোটা সংবৃত হচ্ছে। এরকম আমরা আয়েরও আমরা দেখতে পারি যে আয়ের স্বাভাবিক উচ্চারণটা কেমন। যেমন যদি বলি আকাশ, আকাশ উচ্চারণের সময় আকাশ, এখানে কিন্তু আয়ের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, তাই না, আকাশ, 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 এখানে খেয়াল করো আয়ের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, তাই না, আকাশ। আগামী, আমরা, আশা, আলো, এগুলো হলো আয়ের স্বাভাবিক উচ্চারণ। যদি বলি সংবৃত উচ্চারণটা, তো আয়ের সংবৃত উচ্চারণটা কেমন হবে, এটা এর মতো উচ্চারণ হবে, এর মতো উচ্চারণ হবে। কেমন, যদি বলি জ্ঞান, 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 বিখ্যাত, বিখ্যাত, হচ্ছে জ্ঞান, জ্ঞানটা কিন্তু আমরা গয় জফলা আকার দিয়েছি, আকার তোমার দন্ত জ্ঞান, গয় জফলা আকারের মতো হচ্ছে মানে অর্থাৎ অ জফলা আকারের মতো উচ্চারণ হচ্ছে এই আটা, এ কারণে এখানের আয়ের উচ্চারণটা হলো সংবৃত। এরপরে আসো তোমরা এরও দু রকম উচ্চারণ হয়। কেমন, এরও দু রকম উচ্চারণ, একটা স্বাভাবিক আর একটা সংবৃত। তো স্বাভাবিক উচ্চারণ হলো একটি, কেক, কেটলি, এটা এর উচ্চারণটা বজায় থাকছে, কেটলি, একটি, মেয়ে, বেগুন, এ উচ্চারণ আছে, বয় একার বে এ উচ্চারিত হচ্ছে, এ কারণে এখানে এটার উচ্চারণ হলো স্বাভাবিক। আর যদি সংবৃত উচ্চারণে এর উচ্চারণটাও এর মতো হবে, এর উচ্চারণটা এর মতো হবে। কেমন, যদি বলি খেলা,
আমরা খেলা বলছি না, খেলা বলছি, খেলাধুলা শেষ করো, খেলা, হ্যাঁ এর মতো উচ্চারণ হচ্ছে। এরপরে আছে বেলা, কেন, কেন বানানটা কি দেখো তো, কেন, ক একার দন্তন্য, কেন। তবে কিন্তু আমরা এটা উচ্চারণ করার সময় কি বলি, কেন, ক্যা, জফলা আকারের মতো উচ্চারণ হচ্ছে, ক্যা ক্যা হয়ে যাচ্ছে, তাই না। তো এ কারণে এটার উচ্চারণ হলো সংগৃহীত। এবার আসো ও, ও বর্ণটি, অনেকে এই বর্ণটার উচ্চারণ করো উমো, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো উ, অর্থাৎ এরকম উ ও, উ, এই বর্ণের উচ্চারণটা এরকম উ, নাকের ভিতর থেকে উচ্চারিত হয়। তো উ এবং অনুস্বার এই দুইটার উচ্চারণ কিন্তু অং এর মতো হয়, যেমন রং। আমরা আগে যখন ছোটবেলায় রং বানানটা পড়েছি র উ রং, কিন্তু এখন কিন্তু র অনুস্বার রং উচ্চারিত হচ্ছে। এ কারণে উ এবং অনুস্বারের উচ্চারণটা কিন্তু একই রকম অর্থে ব্যবহৃত হয়, যেমন অং হয়, অং এরকম উচ্চারণ হয়। যেমন ব্যাং, ব্যাংটা যেমন বৈধফলা আকার ও, এখন যদি আমি বলি ব্যাংক, ব্যাংক লিখতে গেলে কিন্তু বৈধফলা আকার অনুস্বার ক, তাই না। ব্যাংক একই উচ্চারণ হচ্ছে, একই অংয়ের মতো উচ্চারণ হচ্ছে। তো তাহলে এরকম বাঙালি, তারপর বঙ্কিম, রং, ব্যাং, এগুলো সবই ও এর কি, এটা হচ্ছে অনুস্বার, আর ও এর যে উচ্চারণটা হয় সেরকমই, মানে দুটোরই একই রকম উচ্চারণ, অনুস্বার এবং ও এর। এখন আসো ইও এর উচ্চারণে। ইও, ইও, অনেকে এটাকে বলে নিও, নিওটা কিন্তু ভুল উচ্চারণ, এটা হবে ইও, এটাও নাকের পাশে থেকে ইও, ইও উচ্চারিত হবে। তো এই ইও এর উচ্চারণ আমরা দেখব 3 প্রকার। কয় প্রকার ইও এর উচ্চারণটা? 3 প্রকারের উচ্চারণ দেখব। ইও এর উচ্চারণ 3 প্রকার। কেমন? ইও এর উচ্চারণ একটা হলো স্বতন্ত্র ইও, আর একটা হলো যুক্ত ইও। স্বতন্ত্র ইওটা কেমন দেখো, যে ইওটা ইওর মতো উচ্চারণ হবে, যেমন মিয়া, মিও, মিয়া, এক হলো মিয়া, এই যে মিয়া, এই মিয়াটা হলো তোমার কি, এটা স্বতন্ত্র উচ্চারণ, মিও, মিয়া। আর যুক্ত যে ইয়োটা, সেটা যুক্তটা কিসের সঙ্গে সঙ্গে যুক্ত দেখো, একটা যুক্ত ইও, ইওর সঙ্গে কি কি যুক্ত হয়, যেমন চ, ছ, বর্গ, জ, ঝ, চ, ছ, বর্গীয় জ আর ঝ, এর উচ্চারণগুলো সব দন্ত নয়ের মতো হয়। এই ইওর উচ্চারণ তখন কি হয়ে যায়, দন্ত নয়ের মতো উচ্চারণ হয়। যেমন যদি বলি, দেখো খেয়াল করো, চ দিয়ে অঞ্চল, অঞ্চল, তখন এই ইও এর সাথে তো চ, মানে এই যে এই শব্দটা কি হয় দেখো তো, ইও যোগ চ না, ইও যোগ চ, অঞ্চল। এই কারণে এই ইওর সঙ্গে চ যুক্ত হলেই অঞ্চল, অঞ্চল, অ দন্তন্যটা উচ্চারণ, দন্তন্য ইওটা তখন দন্তনার মতো হয়ে যাচ্ছে, যে অঞ্চল। যদি এর সঙ্গে আমি এটা যুক্ত করি অঞ্চল, তখন এটার উচ্চারণ হয়ে যাচ্ছে দন্তন, অঞ্চল। উচ্চারণটা কেমন হয়, অঞ্চল। খেয়াল করছো তো। এরপরে আছে যদি স, ইওর সাথে যদি স যুক্ত হয়, যেমন আছে কি তোমার বাঞ্ছা, বাঞ্ছনীয়, বাঞ্ছা। এরপর আছে ব্যঞ্জন, ইওর সাথে যদি বর্গীয় জ যুক্ত হয় তাহলে হয় ব্যঞ্জন। আর যদি ইওর সঙ্গে ঝ যুক্ত হয় তাহলে উচ্চারণ হয় কেমন, ঝঞ্ঝা। তোমরা বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে, ঝঞ্ঝা। এরপরে আসো যুক্ত, আরেকটি আছে যে যুক্ত,
যুক্ত ইয় এর সাথে কি যুক্ত হলে, যেমন ইয় এর সাথে যদি বর্গীয় জ না, ইয় এর সাথে যদি তোমার বর্গ জ, আগে বর্গ জ পরে যদি ইয় যুক্ত হয় তাহলে কি হয়? আগে বর্গীয় জ তার সাথে যদি ইয় যুক্ত হয়, এটা তিন প্রকার। এক প্রকার হলো স্বতন্ত্র, একটা হলো ইয় এর সাথে এই বর্ণগুলো যুক্ত হলে দন্ত নয়ের মতো উচ্চারিত হয়। আর একটি হলো যদি বর্গ জ এর সাথে যদি ইয়টা যুক্ত হয় তখন সেটা গ এর মতো উচ্চারণ হয়। যেমন কেমন? গ এর মতো উচ্চারণ হয়, গর উপরে চন্দ্রবিন্দু, এরকম গ এর মতো উচ্চারণ হয়। যেমন জ্ঞান, এই যে জ্ঞান, বিজ্ঞান, জ্ঞান, এগুলো হলো যজ্ঞ, বিজ্ঞ, এগুলো তোমার কেমন? এগুলো গ এর মতো উচ্চারণ হচ্ছে ইয়র উচ্চারণটা। তো তিন ধরনের ইয়র উচ্চারণ আমরা দেখলাম। এরপরে আছে তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স এর উচ্চারণটা কয় ধরনের হতে পারে? তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স। তালব্য স, দন্ত স আর মূর্ধন্য স, মূর্ধন্য স। তালব্য স, মূর্ধন্য স, আচ্ছা যাই হোক, এখন খেয়াল করো এগুলোরও উচ্চারণ কয়েক রকমের হয়। যেমন স্বতন্ত্র তালব্য স, তালব্য স যদি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় তাহলে শক্তি, মশা, কোনো যুক্ত না, জাস্ট আলাদা আলাদাভাবে মশা, তারপর শক্তি, শাসন, সচিব, এগুলো সবই স্বতন্ত্র স এর মতো উচ্চারণ হচ্ছে, মানে সটার উচ্চারণটা সই হচ্ছে। ষাঁড়, ষষ্ঠ, যদি দন্ত স দিয়ে সচিব, মূর্ধন্য স দিয়ে ষাঁড়, এগুলো সব স্বতন্ত্র উচ্চারণ। এবং যুক্তয় আসি আমরা, যদি যুক্ত যদি তালব্য স এর সঙ্গে যুক্ত হয় তাহলে কি হয়? তালব্য স এর সাথে যদি তোমার যুক্ত হচ্ছে চ, ছ, তাহলে এর উচ্চারণটা তালব্য স এর মতোই হয়। কেমন হয়? মানে ছ এর মতোই হয়। যেমন নিশ্চয়, নিশ্চয়, এটা স এর উচ্চারণটা বজায় থাকে, অর্থাৎ সটা সই হয়, নিশ্চয়, তাই না? এরপর আছে শিরোচ্ছেদ, তালব্য স এর সাথে যদি স যুক্ত হয়, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ সটা স এর মতো উচ্চারণ হচ্ছে। এরপর তালব্য স এর সাথে যদি দন্ত ন বা র যুক্ত হয়, এই তালব্য স এর সঙ্গে যদি দন্ত ন আর র যুক্ত হয় তাহলে কি হয়? খেয়াল করো, যদি দন্ত ন আর র, এটা হলো ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে, তখন উচ্চারিত হবে ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে। কেমন? কেমন শব্দটা? যেমন প্রশ্ন, প্রশ্ন, তখন অনেকদিন প্রশ্ন, তোমার এস এর মতো উচ্চারণ হচ্ছে প্রশ্ন, প্রশ্ন, তখন এস এর মতো, এই যে স এস এর মতো উচ্চারণ হচ্ছে শ্রম, 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 এস এর মতো উচ্চারণ হচ্ছে। এরপর আসো তালব্য স এর সঙ্গে যদি রি আর ল যুক্ত হয়, রি আর ল যুক্ত হয় তাহলে কি হয়? যদি তালব্যর সঙ্গে রি ল যুক্ত হয় তাহলে ইংরেজি এস এর মতো উচ্চারণ হয়, ইংরেজি এস এর মতো উচ্চারণ হয়। যেমন শ্রীগাল, শ্রীগাল, শ্রীগাল। কিন্তু যদি স্বতন্ত্র উচ্চারণে কিন্তু স, তালব্য সটাই, যেমন শশা, শ্মশান, সই উচ্চারিত হয়েছিল, কিন্তু যখন তালব্য স এর সাথে রিকার যুক্ত হলো তখন এটা কি হলো? শ্রী হয়ে গেল, শ্রীগাল, এস এর মতো উচ্চারণ হচ্ছে শ্রীগাল। তারপরে হয় তোমার শ্লোক, শ্লোক। এরপরে আসো তালব্যর সঙ্গে যদি ব, ম আর অন্তর্য যুক্ত হয়, ব, ম আর অন্তর্য, এই যদি যুক্ত হয়, এই বর্ণগুলো যদি যুক্ত হয় তাহলে কেমন এর উচ্চারণটা কেমন হবে? খেয়াল করো, শ্বাস, প্রথম যদি ব উচ্চারিত হয়, তালব্য স এর সঙ্গে যদি ব উচ্চারিত হয় তাহলে হয় শ্বাস, শ্বাস। এটার উচ্চারণটা তাল স এবং একটু নাকের বাসি থেকে উচ্চারিত হয়, স এর তালব্য স এর উচ্চারণটা শ্বাস। এরপর যদি তালব্য স এর সঙ্গে যদি ম উচ্চারণ হয়, শম শান,
শ্মশান। এটার উচ্চারণেও কিন্তু ওই তালব্যস্বরটার কি হয় তোমার ওই উচ্চারণে একটা নাকের বাসি থেকে উচ্চারিত হয় শ্মশান। আর যদি অন্তর্জ যুক্ত হয় তখন কি হয়? অন্তস্থ জ, এখন জ উচ্চারণের সময় একটু খেয়াল করবে যে তোমার যেমন দৃশ্য তালব্যস্বরের সঙ্গে জফলা যুক্ত হলো, তখন কি উচ্চারণ হচ্ছে? তখন দৃশ্য স এর মতোই উচ্চারণ হচ্ছে। এটা মধ্যেও হতে পারে তালব্যস্বরটা আর জফলাটা, এবং শেষেও যদি মানে মধ্যেও শব্দের মধ্যে বা শেষে দুই জায়গায় উচ্চারিত হতে পারে। যদি দুই জায়গায় শেষে দিলে স এর মতো উচ্চারণ হয়, দৃশ্য, নিঃশ্বাস। এরপরে আসো মূর্ধন্য ষ এর সঙ্গে যদি ট ঠ যুক্ত হয়, তালব্যস্বর গেল। মূর্ধন্য ষ এর সঙ্গে যদি ট ঠ যুক্ত হয় তাহলে কি হবে? ট ঠ যুক্ত হয় তাহলে উচ্চারণটা কেমন হবে? ট ঠ যুক্ত হলে স এর মতোই উচ্চারণ হবে, যেমন মিষ্টান্ন, মিষ্টান্ন সটা স এর মতো। যেমন ষষ্ঠ, ষ এর মতোই উচ্চারণ, অর্থাৎ স তালব্যস্ব যেমন উচ্চারিত হয় স, মূর্ধন্য ষ সেই স এর মতোই উচ্চারণ হয়। এরপর দন্ত স এর সঙ্গে যদি ত থ যুক্ত হয়, মূর্ধন্য ষ এর সঙ্গে যদি ত বা থ যুক্ত হয় তখন কেমন হয় উচ্চারণটা? যেমন তখন উচ্চারণটা ইংরেজি এস এর মতোই হয়, ইংরেজি এস এর মতো হয়, এস এর মতো। কেমন? ইংরেজি এস এর মতো তখন, যেমন নিস্তার, অস্থির, সেটা দন্ত স এর সঙ্গে যদি ত থ যুক্ত হয়, এটা দন্ত স এর সঙ্গে যদি ত থ যুক্ত হয় তাহলে এস এর মতো উচ্চারণ হয়, যেমন নিস্তার, অস্থির। এরকম দন্ত স এর সঙ্গে যদি দন্ত ন র যুক্ত হয় তখনও ইংরেজি এস এর মতো উচ্চারণ হয়, যেমন স্নান, স্নেহ, স্রষ্টা। এবং শব্দের মধ্যে এবং শেষে স উচ্চারণ, যেমন সস্নেহ, এরকম। যাই হোক, এরপর আগামী ক্লাসে আমরা আবারও বর্ণের উচ্চারণের কিছুটা নিয়ে আলোচনা করব। তোমরা সেই অপেক্ষায় থেকো। সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।